ছাত্রছাত্রীরা এখনকার ক্লাসের জন্য তোমাদের সবাইকে স্বাগত। এসো আজকে আমরা সমাস বিষয়ে আলোচনা করব, যা আমরা বিগত ক্লাসেই শুরু করেছি। সমাস বিষয়ে আলোচনার আজকে পঞ্চম পাঠ, আজকে সমাসের পঞ্চম পাঠ এই আলোচনা আমরা করব। তো আজকে প্রথমেই আলোচনার বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছি অব্যয়ীভাব সমাসকে। অব্যয়ীভাব সমাস। তাহলে অব্যয়ীভাব কথাটার মধ্য থেকেই দেখো অব্যয় কথাটা কিন্তু এসে যাচ্ছে, অর্থাৎ অব্যয় এই সমাসে প্রাধান্য পাচ্ছে। এবার এই অব্যয় কোথায় বসে, পূর্বপদে না উত্তরপদে? দেখো আমি বলছি, যে সমাসের পূর্ব পদটিতে একটি অব্যয় পদ থাকে, তাহলে যে সমাসের পূর্ব পদ হলো একটি অব্যয় পদ এবং সেই অব্যয়টির প্রাধান্য পাচ্ছে, অব্যয়ের অর্থটি এই সমাসে প্রাধান্য পায়, সেক্ষেত্রে হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে যে সমাসের পূর্বপদ একটি অব্যয় এবং সমাসবদ্ধ পদে ওই অব্যয়টিরই প্রাধান্য পায়, সেই সমাসকে বলা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে নামের মধ্য থেকেই আমরা বুঝতে পারছি অব্যয়ীভাব সমাসের প্রথমেই থাকছে পূর্বপদে অব্যয় এবং সমাসবদ্ধ পদে অব্যয়ের প্রাধান্য পাচ্ছে। যেমন ধরো আজন্ম। আজন্ম, এই আ একটি অব্যয়, আমরা উপসর্গ হিসেবেও বলতে পারি আজন্ম। তাহলে জন্ম শব্দটির প্রথমে হচ্ছে আজন্ম, সমাসবদ্ধ পদ হচ্ছে আজন্ম। ব্যাসবাক্য কি হবে? জন্ম হতে। আদ্যন্ত, আদি হতে। গরমিল, মিলের অভাব। তাহলে এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এবার এই অব্যয়ীভাব সমাস যেহেতু শুরুটাই হচ্ছে অব্যয় দিয়ে, আমরা বিভিন্ন প্রকার অর্থ কিন্তু এই অব্যয়ীভাব সমাসের মধ্য থেকে দেখতে পাই। বিভিন্ন অর্থ প্রকাশ করছে অব্যয়ীভাব সমাস। কিরকম কিরকম দেখো, সম্মুখ অর্থে কি হচ্ছে? প্রত্যক্ষ, অক্ষির সম্মুখে। অক্ষির সম্মুখ, সেটা হচ্ছে প্রত্যক্ষ। অনুকূল, কুলের সম্মুখ, কি হচ্ছে? অনুকূল। তাহলে সম্মুখ অর্থে, সম্মুখ অর্থে অব্যয়ীভাব সমাস হচ্ছে। যোগ্যতা অর্থে কিরকম? ভাবের যোগ্য, অনুভাব। ভাবের যোগ্য, অনুভাব। অনু দেখো একটি অব্যয় তথা উপসর্গ। আবার অনুরূপ কি হবে? রূপের যোগ্য, রূপের যোগ্য অনুরূপ। গুণের যোগ্য, অনুগুণ। তাহলে যোগ্যতা অর্থে অব্যয়ীভাব সমাস হচ্ছে। আবার সামীপ্য বা নৈকট্য, সামীপ্য বা নৈকট্য অর্থে অব্যয়ীভাব সমাস। যেমন উপনগরী, নগরীর সমীপে উপনগরী। কুলের সমীপে উপকূল, কুলের সমীপে উপকূল। অক্ষির সমীপে, সামীপ্য অর্থে সমক্ষ। অভাব অর্থে অব্যয়ীভাব সমাস। দেখো গরমিল, মিলের অভাব। হা ভাতে, ভাতের অভাব। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস ব্যবহৃত হয়। সাদৃশ্য অর্থে যেমন ধরো বনের সাদৃশ্য, উপবন। দানের সাদৃশ্য, অনুদান। কথার সাদৃশ্য, উপকথা। এ দেখো উপশব্দটা কিন্তু একদিকে উপসর্গ, আর উপসর্গ মানেই আমরা জানি এক প্রকার অব্যয়, তাই এটি অব্যয়ীভাব সমাস। পশ্চাৎ অর্থে কিরকম? করণের পশ্চাৎ, অনুকরণ।
অনুকরণ শব্দটা আমরা জানি করণের পশ্চাৎ অনুকরণ, তাপের পশ্চাৎ অনুতাপ, গমনের পশ্চাৎ অনুগমন, পদের পশ্চাৎ অনুপদ। ব্যাপ্তি অর্থে অব্যয়ীভাব সমাস। ব্যাপ্তি মানে বিস্তার। আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, আজীবন জীবন পর্যন্ত অর্থাৎ সারা জীবন, আদ্যন্ত আদি থেকে অন্ত। এটা হচ্ছে ব্যাপ্তি অর্থে অব্যয়ীভাব সমাস হচ্ছে। অনতিক্রম অর্থে অর্থাৎ যাকে অতিক্রম করা যায় না, অনতিক্রম অর্থে অব্যয়ীভাব সমাস। কিরকম? যথারীতি অর্থাৎ রীতিকে অতিক্রম না করে, যথারীতি। যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে, যথাসাধ্য। যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে, যথেষ্ট। বিপরীতার্থক শব্দে বিপরীত অর্থে। কুলের বিপরীত কি হবে? প্রতিকূল। কুলের বিপরীত প্রতিকূল। প্রতিপক্ষ কি হবে? পক্ষের বিপরীত প্রতিপক্ষ। তাহলে বিপরীত অর্থেও কিন্তু অব্যয়ীভাব সমাস হচ্ছে। আবার বিপসা অর্থে অর্থাৎ পুনরাবৃত্তি ঘটলে তাকে বলি আমরা বিপসা। প্রতিক্ষণ, অনুক্ষণ, ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে, অনুক্ষণ। হররোজ শব্দটা ব্যবহার করি, রোজ রোজ, হররোজ। তাহলে দেখো অব্যয়ীভাব সমাস যার প্রথমেই অব্যয় থাকে, বুঝতে ভুল করো না, অনুসর্গগুলো কিন্তু এক প্রকার উপসর্গ। উপসর্গ কিন্তু এক প্রকার অব্যয়। উপসর্গ কোথায় থাকছে? শব্দের আগে থাকছে এখানে, সেটি এক প্রকার অব্যয়। তাই অব্যয়ীভাব সমাসের প্রথমেই থাকছে অব্যয় এবং অব্যয়ের অর্থটাই প্রাধান্য পাচ্ছে। কোন কোন অর্থে অব্যয়ীভাব সমাস হচ্ছে দেখো? অনতিক্রম অর্থে, ব্যাপ্তি অর্থে, বিপসা অর্থে, ক্ষুদ্র অর্থে। ক্ষুদ্র অর্থে যেমন ধরো উপগ্রহ মানে ক্ষুদ্র গ্রহ, উপনদী ক্ষুদ্র নদী, প্রশাখা ক্ষুদ্র শাখা, সম্মুখ অর্থে, যোগ্যতা অর্থে ইত্যাদি অর্থে কিন্তু সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাস আমরা ব্যবহার করতে পারি। এবার চলো নিত্য সমাস। কিছু কিছু সমাস আছে, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলির ব্যাসবাক্য আমরা করতে পারি না। নিত্য সমাসের ক্ষেত্রে কিন্তু সেই রকম ঘটনাই ঘটে। যে সমাসে প্রকৃতপক্ষে ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিয়ে সমস্ত পদের অর্থটি প্রকাশ করতে হয়। প্রকৃতপক্ষে ব্যাসবাক্য করা যায় না, যদিও বা ব্যাসবাক্য করা হয় সেক্ষেত্রে অন্য পদের সাহায্য নিয়ে সমস্ত পদের অর্থটি প্রকাশ করতে হয়, তখন সেক্ষেত্রে হচ্ছে নিত্য সমাস। যেমন দেখো কৃষ্ণ সর্প কথাটি আমরা বলি কৃষ্ণ সর্প। কৃষ্ণ সর্পকে যদি আমরা এভাবে ব্যাসবাক্য করি, কৃষ্ণ যে সর্প, অর্থ একটা দাঁড়ায়, কিন্তু দেখো অর্থটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। কৃষ্ণ যে সর্প অর্থাৎ কালো রঙের যে সাপ তাকে কৃষ্ণ সর্প বলি, কিন্তু কৃষ্ণ সর্প বলতে কালো রঙের যে কোনো সাপকেই বোঝানো হয় না। কৃষ্ণ সর্প হচ্ছে কেউটে সাপ। তাহলে কৃষ্ণ সর্প, কৃষ্ণ যে সর্প, এটি করলে সঠিক অর্থ দাঁড়ায় না, কারণ যে কোনো কালো রঙের সর্পই কিন্তু কেউটে সাপ নয়। তাহলে কৃষ্ণ সর্প ব্যাসবাক্য কি হবে? এর ব্যাসবাক্য হয় না। তাহলে কৃষ্ণ সর্প কথাটার নিত্য সমাস এবং সেটি হবে কৃষ্ণ সর্প। এটি কৃষ্ণ সর্প সমেত সমাস হবে, কৃষ্ণ সর্প শব্দের সমাস। সেরকমই দেখো দেশান্তর অন্য দেশ, যুগান্তর অন্য যুগ, ভাষান্তর অন্য ভাষা। তা এখানে এই অন্য শব্দটা আসছে,
তোমাদের এই নিত্য সমাস ব্যাস বাক্য করলে পরে তোমরা অনেক সময় লিখতে পারো না তো কি সমাস, অন্য শব্দটা থাকলে পরে সাধারণভাবে নিত্য সমাস হয়। আর কেবল, যেমন ধরো জ্ঞান মাত্র, কথাটা জ্ঞান মাত্র মানে কেবল জ্ঞান, চিহ্ন মাত্র কেবল চিহ্ন, হাঁটাহাঁটি কেবল হাঁটা। তাহলে এই দুরকম আমি বললাম, একটা দেশান্তর, যুগান্তর, ভাষান্তর, আবার একটা জ্ঞান মাত্র, চিহ্ন মাত্র, এইরকম মাত্র, একটা অন্তর, এইগুলো দিয়ে বোঝায়, মানে আমাদের বুঝতে সুবিধা হয় এটি নিত্য সমাস। তাহলে নিত্য সমাস এমন এক ধরনের সমাস যার সঠিকভাবে ব্যাস বাক্য করা যায় না। যেমন ধরো তেলে ভাজা, তেলে ভাজা তেলে ভাজাই হবে। কারণ কি, যদি বলি তেল দ্বারা ভাজা, তাহলে দেখো তেল দ্বারা তো অনেক কিছু ভাজা হয়, তেল দ্বারা তো আমরা মাছও ভাজি, কিন্তু মাছকে কি তেলে ভাজা বলি? বলি না। তাহলে তেলে ভাজা এর ব্যাস বাক্য হয় না, তেলে ভাজা তেলে ভাজা। ঠিক আছে, এবার চলে আসি আমরা অলোপ সমাস। অলোপ সমাস নামটার মধ্যেই দেখো রয়ে গেছে উত্তরটা। অলোপ অর্থাৎ যে সমাসের, আমরা জানি সমাসের পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে যায়, কিন্তু এখানে দেখো অলোপ সমাস অর্থাৎ পূর্বপদের বিভক্তি লুপ্ত হচ্ছে না। তাহলে যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না সেই সমাস হচ্ছে অলোপ সমাস। এবার এই অলোপ সমাস প্রকৃতপক্ষে অন্যান্য কয়েকটি সমাস, যেমন ধরো দ্বন্দ্ব সমাস, সেখানেও অলোপ সমাস হতে পারে, তৎপুরুষ সমাস, সেখানেও অলোপ সমাস হতে পারে, বহুব্রীহি সমাস, সেখানেও অলোপ সমাস হতে পারে। একটা করে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। দুধে ভাতে, দুধে ভাতে বিশ্লেষণ করলে কি হয়? ব্যাস বাক্য দুধে ও ভাতে। খেয়াল করো, আমরা বলেছিলাম দুধে এ ভাতে, আবার যখন নাকি এটা ব্যাস বাক্য করছি দুধে এটা রয়ে গেল ও ভাতে, তাহলে দুধে এটা ছিল দুধে ভাতে শব্দে, দুধে ও ভাতে যখন বলছি সেখানে দেখো দুধে এটা রয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্বপদের বিভক্তি লুপ্ত হচ্ছে না। তাহলে এটি দ্বন্দ্ব সমাস হলেও এটি এক ধরনের অলোপ সমাস। নামটা কি হবে? অলোপ দ্বন্দ্ব সমাস। বোঝা গেল? অলোপ দ্বন্দ্ব সমাস। যেমন ধরো মাঠে ময়দানে, মাঠে ও ময়দানে পূর্বপদের এ বিভক্তিটা লুপ্ত হলো না, তাহলে মাঠে ময়দানে এটিও অলোপ দ্বন্দ্ব সমাস। হাতে গড়া, হাতে গড়া আমরা বলি হাত দ্বারা গড়া, করণ তৎপুরুষ। ঠিক আছে, হাতে গড়া, হাতের দ্বারা গড়া, তাহলে এখানে হাতে শব্দটার মধ্যে এটা বিভক্তিটা রয়েই গেল, তাহলে এটি হচ্ছে হাতের দ্বারা গড়া। যদি বলি হাতের দ্বারা গড়া, তাহলে এখানে হাতের এর সম্বন্ধ তৎপুরুষ হয়ে যাচ্ছে, তাহলে এখানেও কিন্তু এটা রয়ে গেল। এটা হচ্ছে তাহলে অলোপ তৎপুরুষ সমাস। যেমন ধরো মনের মানুষ, মনের মানুষ কথাটার মধ্যে মনের মানুষ, মনের মানুষ একটি শব্দ, আবার এটাকে যদি আমরা সমাসবদ্ধ করি মনের মানুষ, এর কথাটা রয়েই গেল। অলোপ তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ, অলোপ তৎপুরুষ হচ্ছে। হাতে গড়া, হাতে গড়া যেটা আমি বললাম, হাতে কাটা সুতো বলি না, হাতে কাটা, তাহলে এটা কিন্তু রয়েই গেল। হাতে কাটা এ অধিকরণ তৎপুরুষ,
এখানে এটা রয়েই গেল, তাই এটাকে অলোপ তৎপুরুষও বলি। এবার অলোপ বহুব্রীহির একটা উদাহরণ দেখো। অলোপ বহুব্রীহি, গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, বহুব্রীহি সমাস, কিন্তু গায়ে শব্দটার এ বিভক্তিটা রয়েই গেল, তাই এটা অলোপ বহুব্রীহি। যেমন ধরো মুখে ভাত, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে মুখে শব্দটার মধ্যে এ বিভক্তিটা রয়েই গেল, তাহলে এটা হচ্ছে অলোপ বহুব্রীহি সমাস। আরেক ধরনের সমাস আমরা খেয়াল করি, যেমন ধরো বাক্যাশ্রয়ী সমাস। যখন কোনো একটি বাক্য বা খণ্ডবাক্য সমগ্রটাই সমাস হিসেবে ব্যবহৃত হয়, মানে একটি পদ হিসেবে ব্যবহৃত হয়, তখন যে সমাস হয় সেটি হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। একটি বাক্য বা বাক্যাংশ সামগ্রিকভাবে যখন একটি সমাসের মতো কাজ করে, তখন সেই বাক্য বা বাক্যাংশটিকে আমরা বলি বাক্যাশ্রয়ী সমাস। যেমন ধরো স্বেচ্ছা রক্তদান শিবির, আমরা একটা খণ্ডবাক্য বলতে পারি, স্বেচ্ছা রক্তদান, স্বেচ্ছায় রক্তদান, অধিকরণ তৎপুরুষ। স্বেচ্ছা রক্তদানের নিমিত্ত শিবির, সেটা হয়ে গেল আবার নিমিত্ত তৎপুরুষ। কিন্তু সামগ্রিকভাবে স্বেচ্ছা রক্তদান শিবির এটাই কিন্তু একটি খণ্ডবাক্য এবং একটি সমাস, তখন সেটি হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকো, বসে আঁকা, বসে আঁকা হয় যে অনুষ্ঠানে, সেটা হচ্ছে বসে আঁকো। আবার যখন আমরা একসঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা সামগ্রিকভাবে বলছি, তখন সেটা সামগ্রিকভাবে হয়ে যাচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। সব পেয়েছির দেশ, এটি একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। ফেলে আসা দিনগুলি, ফেলে আসা দিনগুলি একসঙ্গে বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। তাহলে দেখো, সামগ্রিকভাবে সমাসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের আলোচনা ছিল মূলত তৎপুরুষ সমাস, নিত্য সমাস, অলোপ সমাস এবং বাক্যাশ্রয়ী সমাস। আর দু একটি জিনিস আমরা, যেমন ধরো তোমাদের বলা হয়নি সমাসের গুরুত্ব কি। সমাস তো সামগ্রিকভাবে আমরা পড়লাম, তাহলে সমাসের গুরুত্ব কি, সমাস কেন আমরা পড়ি, সমাস পড়ে আমাদের কি হয়, তাহলে সমাসের গুরুত্ব বা কাজ কি। দেখো, সমাসের সাধারণ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বা সংক্ষেপ। তাহলে বাক্যকে সংক্ষিপ্ত করে, প্রথম হচ্ছে বাক্যকে সংক্ষিপ্ত করে। দ্বিতীয়ত কি, বাক্যকে শ্রুতি মধুর করে, শ্রুতি মাধুর্যতা দান করে। তাহলে বাক্যকে শ্রুতি মধুর করে। নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে। তাহলে সমাসের গুরুত্ব কি, সমাস বাক্যকে সংক্ষিপ্ত করে, দ্বিতীয়ত বাক্যকে শ্রুতিমধুর করে, তৃতীয়ত নতুন শব্দ গঠন করে। তাহলে সমাসের আলোচনা আমরা করলাম। আজকের আলোচনার মধ্য থেকে দু তিনটি প্রশ্ন তোমরা লিখে নাও। প্রথমত, একটি উপসর্গ প্রধান বা অব্যয় প্রধান সমাসের নাম লেখো। একটি উপসর্গ প্রধান বা অব্যয় প্রধান সমাসের নাম লেখো। নেক্সট, অব্যয়ীভাব সমাসের প্রধান বৈশিষ্ট্য কি? অব্যয়ীভাব সমাসের প্রধান বৈশিষ্ট্য কি? নেক্সট, নিত্য সমাস বলতে কি বোঝো? উদাহরণ দাও। নিত্য সমাস বলতে কি বোঝো? উদাহরণ দাও। নেক্সট, দুটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও। দুটি
বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও। নেক্সট, দুটি অলোপ সমাসের উদাহরণ দাও। দুটি অলোপ সমাসের উদাহরণ দাও। নেক্সট, সমাসের গুরুত্ব লেখো। সমাসের গুরুত্ব লেখো। নেক্সট, স্বেচ্ছা রক্তদান শিবির, যুগান্তর, প্রতিকূল, আকণ্ঠ। আবার বলছি, স্বেচ্ছা রক্তদান শিবির, যুগান্তর, প্রতিকূল, আকণ্ঠ এই শব্দগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। এই শব্দগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। তাহলে ছাত্র বন্ধুরা, সমাস আলোচনার পঞ্চম পাঠ তথা সমাস আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আজ ছিল সমাস আলোচনার পঞ্চম পাঠ তথা শেষ পাঠ।